নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী, বর্তমানে পোস্টেড আছি উত্তর চব্বিশ পরগনায় অ্যাজ আ ব্লক ডেভেলপমেন্ট অফিসার 2019 ব্যাচের WBCS এক্সিকিউটিভ। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট নিয়ে আমরা যে সিরিজটা স্টার্ট করেছিলাম তার থার্ড থিওরিটিক্যাল ক্লাস। মাঝখানে লোকসভা ইলেকশন থাকার কারণে বেশ কিছু দিন আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। সেই কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। তো যাই হোক, অসুবিধা নেই। যেহেতু আমাদের জাস্ট ওয়ান টাইম রেজিস্ট্রেশনই দেখেছিলাম আমরা হয়েছে এই বিষয়ে ওয়েবসাইটে, এখনো অবধি জেলা ভিত্তিক কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসেনি। আর আমাদের খুব একটা বেশি টাইমও লাগবে না এই পঞ্চায়েত ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমাদের থার্ড ক্লাস, ওভারঅল থিওরির থার্ড ক্লাস, কিন্তু যদি আমি ভারতের পঞ্চায়েতি রাজ্যের বিবর্তন দেখি তাহলে তার পার্ট 2। ফার্স্ট ক্লাসে আমরা বেসিক্যালি কিভাবে ক্লাস করব, কি কি বিষয় পড়বো সেটা আলোচনা করেছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ উন্নয়নের যে হিস্ট্রি তার প্রথম অধ্যায়টা পড়েছিলাম এবং সেখানে আমরা পড়েছিলাম যে সেই বৈদিক যুগ থেকে, মানে প্রাচীন ভারত থেকে শুরু করে ব্রিটিশ রাজ অবধি, মানে প্রাক স্বাধীনতা অবধি কিভাবে আমাদের বিভিন্ন বিষয়ে পঞ্চায়েত ব্যবস্থা আমরা দেখেছি। বেসিক্যালি যেটা আমরা পড়েছিলাম সেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ওখান থেকে প্রশ্ন আসার চান্সেস নেই বললেই চলে। আজকে আমরা যে পোর্শনটা পড়বো সেটা বেসিক্যালি আফটার ইন্ডিপেন্ডেন্স 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো এবং স্বাধীনতার পর থেকে যখন হঠাৎ করে একটা ব্রিটিশ রাজের হাত থেকে স্বাধীন ভারতবর্ষ হয়ে গেল এবং সেই সময় থেকে আমাদের যে 73 এবং 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অবধি আমরা আজকে ক্লাসে কভার করব। অ্যাজ কমিটেড, প্রত্যেক সপ্তাহে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের জন্য আমাদের দুটো ক্লাস থাকবে। প্রত্যেক বুধবার, সপ্তাহের প্রতি বুধবারে রাত 9টাতে থিওরিটিক্যাল ক্লাস থাকবে এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবারে রাত 9টাতে এমসিকিউ ক্লাস থাকবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আমরা আলোচনা করছি ভারতের পঞ্চায়েতি রাজের বিবর্তন পার্ট 2। একটু জাস্ট আবার আগের জিনিসগুলো একটু জাস্ট ছোট্ট করে ঝালিয়ে নেওয়া। সেটা হচ্ছে, আমরা যদি দেখি বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত ব্যবস্থা, সেখানে আমরা 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম দেখি। যে টায়ারের একেবারে উপরে আছে জেলা পরিষদ, এটা হচ্ছে ফার্স্ট টায়ার। সেকেন্ড টায়ার হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থাকে ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা লেভেলে থাকে জেলা পরিষদ। আচ্ছা, ব্লক স্তরে থাকছে পঞ্চায়েত সমিতি। আর যেটা থার্ড টায়ার সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা গ্রাম স্তরে থাকছে গ্রাম পঞ্চায়েত। এবং আরো যদি গ্রামকে আমরা গ্রাম সংসদ এবং সভাতে ভাগ করি, মানে গ্রামেরও যে ছোট ছোট পোর্শনস গুলো হয় সেইগুলোর ক্ষেত্রে গ্রাম সভা এবং গ্রাম সংসদ দেখা যায়। তাহলে একাধিক গ্রাম সংসদ নিয়ে গঠিত হয় একটি পঞ্চায়েত, একাধিক পঞ্চায়েত নিয়ে গঠিত হয় একটি পঞ্চায়েত সমিতি, যেটা ব্লক স্তরে দেখা যায়, এবং একাধিক পঞ্চায়েত সমিতি নিয়ে গঠিত হয় জেলা পরিষদ, যেটি জেলা স্তরে দেখা যায়। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান থাকেন, মানে যিনি প্রধান দায়িত্বে থাকেন, তিনি হচ্ছে প্রধান। পঞ্চায়েত সমিতিতে থাকেন সভাপতি এবং জেলা পরিষদে থাকেন সভাধিপতি। ঠিক একইভাবে যদি আমরা, এটা তো আমরা দেখছি যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, আর একইভাবে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে গ্রাম পঞ্চায়েত লেভেলে প্রধান যদি কাজকর্মের দায়িত্ব কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলে প্রধানেরই থাকে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা সেইভাবে কোনো অফিসার দেখি না, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার দেখি, কিন্তু ইনি কিন্তু বেসিক্যালি গ্রাম পঞ্চায়েত লেভেলে বসে না, ইনি বসেন তো আপনার পঞ্চায়েত ব্লক স্তরে বসে। গ্রাম পঞ্চায়েত স্তরে যিনি দেখেন তিনি হচ্ছেন ইএ অ্যান্ড সেক্রেটারি। ঠিক আছে, আমরা এগুলো সব আলোচনা করব ডিটেইলে। পঞ্চায়েত সমিতি স্তরে ব্লকে যিনি মেইন দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন বিডিও,
ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এবং জেলা পরিষদে যিনি মেন দায়িত্বে থাকেন তিনি হচ্ছেন ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, একদম তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আর অবশ্যই যখনই কোনো কনফিউশন থাকবে আমি তো আছি উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, চলো আমরা যেভাবে ফার্স্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের পুরো এই যে থিওরিটিক্যাল ক্লাসগুলো সেগুলো আলোচনা করব। আমরা এইভাবে ভাগ করে দিয়েছিলাম যে আমরা ফার্স্টে পড়বো হিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। পঞ্চায়েতি রাজ হিস্ট্রি ইন্ডিয়া এটা আজকেই শেষ হয়ে যাবে, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা আজকে আমরা টাচ করব, কিন্তু এটা নেক্সট দিন আমরা কন্টিনিউ করব, মানে নেক্সট ক্লাসে পরের সপ্তাহে যে ক্লাসটা হবে সেটা মেনলি ৭৩তম আর ৭৪তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড যে পোর্শনটা পড়ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমের কিভাবে এলো। ঠিক আছে, তারপরে অবশ্যই আমরা ডিসেন্ট্রালাইজেশন পঞ্চায়েত সিস্টেমের ফাংশনস, সেটা অবশ্যই 3টে টায়ারই। তারপর জেলা পরিষদ আলাদা করে আলোচনা করব, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, অবশ্যই পঞ্চায়েত পড়ছি আর পঞ্চায়েত ইলেকশন কিভাবে হচ্ছে না জানবো না, হতে পারে না, তাহলে পঞ্চায়েত ইলেকশনস নিয়ে আমরা আলোচনা করব। আর লাস্টে আমরা আলোচনা করব পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট বিষয়ক বিভিন্ন যে প্রকল্পগুলি আছে, সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেইগুলো। ঠিক আছে, চলো এবার আমরা আজকে প্রথম যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে এতদিন ধরে আমরা আগের লাস্ট ক্লাসে দেখলাম যে ব্রিটিশ প্রাচীন ভারত, মধ্য ভারত আর আধুনিক ভারতে পঞ্চায়েতের কিছু কিছু কিভাবে পঞ্চায়েতি রাজ কোথাও কোথাও আমরা দেখলাম, তারপর ব্রিটিশের সময় কিভাবে দেখলাম। এইবারে আমাদের 1947 সাল 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হয়ে যাওয়ার পরবর্তী সময়ে কিভাবে পঞ্চায়েত ব্যবস্থা আসলো আর সেইখান থেকে কিভাবে ৭৩ আর ৭৪তম কনস্টিটিউশন সংশোধন আইন এলো সেইটা নিয়ে আমরা আজকে মেনলি আলোচনা করব। খুব শর্টে আলোচনা করব, বেশি সময় তোমাদের নেব না, কারণ ডিটেলে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, সেইটার দরকার নেই। আমাদের সব সময় পড়াশোনার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হয়, যাতে আমরা কম টুটা পয়েন্ট পড়তে পারি, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, চল তো যদি আমরা দেখি পোস্ট ইন্ডিপেন্ডেন্স, তাহলে সামন্ত শাসনের অবসান হলো, এবং সামন্ত শাসনের অবসান, সামন্ত শাসন মানে ব্রিটিশদের যে ফিউডাল যে একটা রুল ছিল সেটা শেষ হয়ে গেল, এবং তারপরে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়ে গেল। এই যে মধ্যকালীন মানে 1947 থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট মানে 1950-51 আমরা দেখেছি কনস্টিটিউশন এলো, লাগু হলো, এবং 51-এ আমাদের ফার্স্ট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হলো। তো এই যে সময়টা, এই যে মাঝখানের সময়টা, এই সময়টাতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে সেখানকার যে দেশীয় প্রদেশগুলি ছিল বা সেখানকার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা নিজেদের মতো করে অবশ্যই গান্ধীজির যে আদর্শ, কারণ আমরা দেখেছি ভারতবর্ষে গান্ধীজি প্রথম পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিলেন যে ডিসেন্ট্রালাইজেশন দরকার, বিকেন্দ্রীকরণ দরকার, এবং স্বায়ত্ত শাসনের জন্য লোকাল গভর্নমেন্টকে ক্ষমতা দেওয়া দরকার। তো সেই বিভিন্ন গান্ধীজির আদর্শে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হলো, এবং কোথাও না কোথাও 1952 সালে গিয়ে যখন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আসলো, তখন কিন্তু এই প্রকল্পগুলোরই ভালো ভালো জিনিস নিয়ে এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটাকে লাগু করা হলো। তো প্রথমে এইগুলো জাস্ট ওয়ান লাইনার, এখান থেকে প্রশ্ন নাও আসতে পারে, নামটা হয়তো কখনো কখনো শুনতে পারো তোমরা। ফিরকা উন্নয়ন প্রকল্প 1947 সালে তৎকালীন মাদ্রাজ, এখন তো চেন্নাই হয়ে গেছে, তৎকালীন মাদ্রাজে গান্ধীজির প্রকল্পের দ্বারা বা গান্ধীজির আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার সাথে সাথেই ফিরকা উন্নয়ন প্রকল্প গ্রহণ করলো তৎকালীন মাদ্রাজ। এবং এই যে প্রকল্পতে, এটা বেসিক্যালি ভিলেজ বেসড একটা প্রকল্প ছিল, ফিরকা প্রকল্প। এক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে কৃষি, গ্রামীণ শিল্প, স্যানিটেশন, স্বাস্থ্য, আবাসন, শিক্ষা, গ্রামের সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম সহ বিভিন্ন রাজ্য বিভাগের
নিখুঁত সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে এই ফিরকা উন্নয়ন প্রকল্পতে। এবং পরে এই স্কিমটা ফিরকা উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরবর্তীকালে দেখা গেছে যে এটা সিডিপি বা কমিউনিটি ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম 1952, তার সাথে পরবর্তীকালে ফিরকা উন্নয়ন প্রকল্পটি মিক্স হয়ে যায়। ঠিক আছে, পরে দেখো আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে নীলক্ষেরী প্রকল্প বলে। এটা নেওয়া হয়েছিল 1952-তে। নীলক্ষেরী প্রকল্প, এটাও স্বাধীনতার সাথে সাথেই, এটা মেনলি এই যে নীলক্ষেরী প্রকল্পটা, সেটা স্বাধীনতা যখন হয়ে গেল, স্বাধীনতার পরে আমরা দেখেছি যখনই আমরা মানে দু দেশের ভাগ হলো, ভারতবর্ষ এবং পাকিস্তানের ভাগ হলো, প্রচুর মানুষ কিন্তু আমরা দেখলাম যারা একসময় তৎকালীন ভারতবর্ষে থাকতো তারা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল পাকিস্তানের লোক। পাকিস্তান থেকে প্রচুর মানুষ এখানে আসছে, এখান থেকে প্রচুর মানুষ পাকিস্তানে যাচ্ছে। আশা করি সময়টা তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে গদর সিনেমাটা আশা করছি দেখেছো। তার শুরুটাই, পার্ট 1-এর শুরুটাই যেটা, সেই সময়টাকে একটু মনে করো। সেই সময় প্রচুর মানুষ কিন্তু শরণার্থী হিসেবে, রেফিউজি হিসেবে পাঞ্জাবে এসে তারা আশ্রয় নেয় পাকিস্তান থেকে। এবং সেই সমস্ত আশ্রয় নেওয়া বা রেফিউজিদের উদ্দেশ্যেই কিন্তু এই নীলক্ষেরী প্রকল্প গ্রহণ করা হয়েছিল পাঞ্জাবের, তৎকালীন পাঞ্জাবের কর্নাল জেলায়। বর্তমানে এটি হরিয়ানা, বর্তমানে এটা হরিয়ানা, বর্তমান সময় দাঁড়িয়ে হরিয়ানার অন্তর্গত এই কার্নাল জেলাতে মেনলি রেফিউজিদের জন্য, রেফিউজিদের উন্নয়নের জন্য বা উদ্বাস্তু বা অভিবাসীদের উন্নয়নের জন্য এই নীলক্ষেরী প্রকল্প গৃহীত হয়েছিল। পরবর্তীকালে এটাও সিডিপি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যায়। তারপরে আরেকটা ইটাওয়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পর ক্ষেত্রে যে প্রকল্পটি সব থেকে বেশি এফেক্ট দেখা যায় সেটা হচ্ছে ইটাওয়াহা প্রকল্প। 1948 সালের ইটাওয়াহা প্রকল্প। এই প্রকল্পটি তৎকালীন একজন আমেরিকান আরবান ডেভেলপমেন্ট ছিলেন, আমেরিকান কি বলবো, যদি বাংলায় বলি আমেরিকান শহর পরিকল্পনাবিদ ছিলেন। এবং তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং তারপরে ভারতবর্ষেই থাকেন। তিনি সেই সময় দেশে ফেরেননি। তো এই আলবার্ট মায়ারের দ্বারা একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেই প্রকল্পটি ছিল ইটাওয়াহা প্রকল্প। এবং এটা গ্রহণ করা হয়েছিল উত্তরপ্রদেশের ইটাওয়াহা জেলার মাহেবেতে। ঠিক আছে, এই প্রকল্পতেও মেনলি কৃষি, সমবায়, জনস্বাস্থ্য, মেনলি ভিলেজ লেভেলে যে যে সমস্যাগুলো বা যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই প্রকল্পের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পটি মেনলি 1952 সালে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল, সেই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে প্রধান বলতে পারি যে অগ্রণী ভূমিকা বা মেনলি এসেন্স যেখান থেকে নেওয়া হয়েছিল সেটা ছিল এই আলবার্ট মায়ারের ইটাওয়া প্রকল্প। তোমরা যখন পড়বে ইটাওয়া প্রকল্পের নাম হয়তো দেখবে, শুনলেও তোমরা শুনতে পারো। ঠিক আছে, তো এই তিনখানা প্রকল্প আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আগে এই তিনটে প্রকল্পের কথা কিন্তু আমরা দেখব। তাহলে কি হলো, ভারতবর্ষ স্বাধীন হলো। আমি যাতায়াতের জন্য তোমাদের যদি দেখতে অসুবিধা হয় ডোন্ট ওয়ারি, আজকে আর এই পরের যে ক্লাসটা 73rd এবং 74th অ্যামেন্ডমেন্টের, সেটা হয়ে গেলে আমি ওভারঅল একটা পিডিএফ, একটা চ্যাপ্টারের পিডিএফ তোমাদের দিয়ে দেবো। স্বাধীন হলো ভারত। এবার এই ভারতের স্বাধীনতা মানে 1947 সাল থেকে কনস্টিটিউশন কে গৃহীত হওয়া এবং প্রথম বর্ষের পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু হওয়ার মধ্যে যে সময়টা, সেই সময় বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছিল। একটা হচ্ছে ইরকা প্রকল্প, একটি হচ্ছে নীলক্ষেরী প্রকল্প, একটি হচ্ছে ইটাওয়াহা প্রকল্প। এই প্রকল্পগুলিরও প্রধান উদ্দেশ্য কিন্তু ছিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ডেভেলপ করা এবং বিভিন্ন লোকাল গ্রাম ভিত্তিক যে সমস্ত ইস্যুগুলো, তার মধ্যে কৃষি আছে, স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, সমবায় আছে, এই সমস্ত বিষয়গুলোর উপর জোর দেওয়া। পরবর্তীকালে এই সমস্ত প্রকল্পগুলোই আলটিমেটলি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে গিয়ে মিলে যায়। এবারে যদি আমরা দেখি যে এরপরে সংবিধান গৃহীত হলো, কবে হলো? দুটো ডেট অবশ্যই আমাদের মনে রাখতে হয়, একটা হচ্ছে 26শে নভেম্বর 1949 আর আরেকটি হচ্ছে 26শে জানুয়ারি 1950। দুটো ডেট, একটি ডেটে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল
এবং একটি ডেটে আমাদের সংবিধান, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানটি এফেক্ট হয়েছিল, কার্যকরী হয়েছিল। 1950 সালে যখন আমাদের ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়, সংবিধান কার্যকর হওয়ার পরে আমরা দেখেছি অনুচ্ছেদ 40 সের উপর অনুচ্ছেদ 40 বলে একটা পোর্শন ছিল। অনুচ্ছেদ 40 বা আর্টিকেল 40 কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অনেক আর্টিকেল কিন্তু যুক্ত করা হয়, কিন্তু আর্টিকেল 40 এমন একটি আর্টিকেল যেটা কিন্তু সংবিধান কার্যকর হওয়ার সময় থেকেই কিন্তু আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত ছিল। যদিও যখন সংবিধানের খসড়াটি তৈরি হচ্ছে ওই সময় আর্টিকেল 40 কে সংবিধানে ইনক্লুড করার বিপক্ষে অনেক কথা ছিল। ইভেন আমাদের সংবিধানের যিনি রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর, উনি নিজেও অনেক জায়গাতে আর্টিকেল 40 কে ইনক্লুড করার ক্ষেত্রে ওনার মধ্যেও একটা কনফিউশন ছিল বলে আমরা শুনেছি, কিন্তু পরবর্তীকালে ফাইনালি 1950 সালে যখন আমাদের সংবিধানটি গৃহীত হয় তখন দেখা যায় যে আর্টিকেল 40 কিন্তু তার পার্ট। এছাড়াও আরেকটি অনুচ্ছেদ আর্টিকেল 246, আর্টিকেল 40 তে মেনলি কি বলা হয়েছিল আমি এখানে আলাদা করে জন্য লিখে দিয়েছি। আর্টিকেল 40 তে যেটা আছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠন। রাজ্য গ্রাম পঞ্চায়েতগুলিকে সংগঠিত করার জন্য পদক্ষেপ নেবে এবং তাদের সরকারের ইউনিট হিসেবে কাজ করতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করবে। তাহলে মেনলি রাজ্য বা স্টেট কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার ক্ষেত্রে পজিটিভ ভূমিকা নেবে এবং অবশ্যই তারা বিভিন্ন রাজ্যগুলো যাতে তাদের আন্ডারে যে ভিলেজগুলো সেগুলোকে ক্ষমতায়ন করতে পারে সেই দায়িত্ব কিন্তু স্টেটের। এটাই মেনলি ধারা 40 তে বলা আছে। এরপরে আরেকটা অনুচ্ছেদের কথা আমরা দেখব 246। 246 এর আবার অনেকগুলি পার্ট আছে। 246 1 2 3 4। এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য আইনসভাকে স্থানীয় সরকার সম্পর্কিত যে কোনো বিষয় আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হলো। তার মানে যখন আমাদের সংবিধান কার্যকর হলো তখন সংবিধানে দুটো জায়গাতে ভিলেজ পঞ্চায়েতের উল্লেখ পাওয়া যায়। প্রথম হচ্ছে আর্টিকেল 40 যেটা মেনলি নির্দেশমূলক নীতির আন্ডারে পড়ে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে পড়ে, এবং এখানে বলা হয় যে স্টেট পঞ্চায়েত ব্যবস্থাকে সংগঠিত করার জন্য বা ক্ষমতাশালী করার জন্য অ্যাক্টিভ ভূমিকা নেবে। এবং 246 ধারাতে বলা হয় যে এই পঞ্চায়েত ব্যবস্থার ক্ষেত্রে সমস্ত দায়িত্ব কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটাকে বেসিক্যালি স্টেটের আন্ডারে দেওয়া হলো, মানে রাজ্যের আন্ডারে, কেন্দ্রের আন্ডারে না, রাজ্যের আন্ডারে দেওয়া হলো। ঠিক আছে, যদিও একটা আমরা জানি যে মৌলিক অধিকার যেটা আমরা সংবিধানের পার্ট 3 তে পাই, আর সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু কোনো রকমের অধিকার না, এটা বেসিক্যালি নির্দেশমূলক নীতি। এটা কিন্তু মানে নির্দেশ দেওয়া হয়, ডাইরেকশন দেওয়া হয় যে এটা করা উচিত, কিন্তু এর জন্য সারা দেশে কিন্তু কোনো রকম আইন প্রণয়ন করা যায় না। ঠিক আছে, এটা জাস্ট একটা নির্দেশ দেওয়া হলো যে স্টেট এটা করতে পারে। সেই কারণে সেইভাবে ধারা 40-এ একটা পঞ্চায়েতের এসেন্স থাকলেও ওই সময় মানে 1950 দাঁড়িয়ে 1950-এ দাঁড়িয়ে কিন্তু বেসিক্যালি কোনো রকমের আইন প্রণয়ন পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে করা হয়নি, এবং সেটা আলটিমেটলি করতে কিন্তু 1950 থেকে 1991 সাল হয়ে গেছিল। 91 92 ফাইনালি যখন 73তম সংবিধান সংশোধন কার্যকরী হয় সেটা 1993-তে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এটা ডাইরেক্টিভ প্রিন্সিপালের আন্ডারে ছিল, নির্দেশমূলক নীতি, তাই ধারা 40 ধারা 246 থাকা সত্ত্বেও এটা রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু এটা যে করতেই হবে সেই নির্দেশ কিন্তু ছিল না। সেই কারণেই 1950 থেকে 1992-93 সময় লেগে গেল বেসিক্যালি পঞ্চায়েত ব্যবস্থাকে আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে 1941 সালে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন তাদের খসড়া প্রতিবেদন পেশ করলো, এবং সেই পরিকল্পনা কমিশনের খসড়া যে প্রতিবেদন সেখানে আমরা দেখতে পাই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উল্লেখ। ঠিক আছে, এখানে অনেক কিছু লেখা আছে, আমি ছোট ছোট করে একটুখানি তোমাদের বলে দিচ্ছি। অনেক লেখা আছে, আশা করছি ইটস ভিজিবল। ঠিক আছে, চলো
আমি একটা স্লাইডেই পুরো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটা রাখতে চাইছিলাম এবং সেটাই আছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা বেসিক্যালি একটি উন্নয়ন উদ্যোগ যেটা গৃহীত হয়েছিল 2 অক্টোবর 1952। 1952 সালে 2 অক্টোবর, যেহেতু মহাত্মা গান্ধী প্রথম ভিলেজ কনসেপ্টের কথা এনেছিলেন, তো সেই কারণে 2 অক্টোবর 1952 কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটি গৃহীত হয়। এবং যেটা বলেছিলাম যে আমেরিকান বিশেষজ্ঞ আলবার্ট মায়ার, যিনি কিনা তার যে ইটাভা প্রকল্প, সেই ইটাভা প্রকল্পের আন্ডারেই মেনলি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটি বাস্তবায়িত হয়েছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট যেটা যদি বলি তাহলে বোঝাচ্ছে কি, কমিউনিটি একটা সম্প্রদায়, সাম্প্রদায়িক উন্নয়ন প্রকল্প, ঠিক আছে? একটা সম্প্রদায়কে, একটা কমিউনিটিকে একসাথে ডেভেলপ করার জন্য যা যা দরকার তা এই কমিউনিটি ডেভেলপমেন্টে রাখা হয়েছিল। প্রথম একটি রাজ্যকে ব্লক, তেহসিল এই কনসেপ্টে ভাঙা হয়। ব্লকের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কনসেপ্ট প্রথম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে আনা হয়। ব্লকের এবং তার আন্ডারে, ব্লকের আন্ডারে পঞ্চায়েতগুলিকে মানে কার্যকর করার জন্য এবং পঞ্চায়েতে যাতে আরো স্টাফেরা কাজ করতে পারে সেজন্য ভিলেজ রিসোর্স পার্সনসদের কনসেপ্ট আনা হয়। তো বেসিক্যালি বর্তমানে ব্লক বলতে যে জিনিসটা তোমরা দেখছো, সেই জিনিসটা প্রথম যে কনসেপ্টটা এসেছিল সেটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকেই এসেছিল। এটি গ্রামীণ উন্নয়নের প্রায় সমস্ত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে যা জনগণের অংশগ্রহণের সাথে গ্রাম পঞ্চায়েতের সহায়তায় বাস্তবায়িত হয়। তাহলে এক্ষেত্রেই প্রথম ব্লক, তেহসিল এই কনসেপ্টে একটা রাজ্য, একটা জেলাকে ভাগ করা হচ্ছে এবং সেই জেলার মানুষজনদের মাধ্যমেই, মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম পার্সন পিপল অফ ভিলেজ, জেলার মানুষদের পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু কমিউনিটি ওভারঅল, মানে একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে ব্লক আছে, একটা ছোট ধরো গ্রাম আছে, সেই গ্রামের মানুষজনই স্ব ইচ্ছা পার্টিসিপেট করে সেই গ্রামের বিভিন্ন বিষয়গুলোর উন্নয়ন ঘটাচ্ছে। মানে কিছু লোকজন মিলে কৃষি কার্য দেখছে, কিছু লোকজন মিলে স্বাস্থ্য দেখছে, কিছু লোকজন মিলে ধরো সমবায় দেখছে। মানে গ্রামের মানুষ দ্বারাই, গ্রামের মানুষদেরই ডিরেক্ট পার্টিসিপেশনের মাধ্যমে ওভারঅল কমিউনিটি ডেভেলপমেন্টের কনসেপ্ট কিন্তু প্রথম এই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপির মাধ্যমে আনা হলো। এরপরে 1953 সালে ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসও আনা হলো এবং আচ্ছা, শুরুতে টোটাল 27,338টি গ্রাম, 16.7 মিলিয়ন জনসংখ্যা নিয়ে প্রায় 50টি এলাকা এক্সটেন্সিভ ডেভেলপমেন্টের জন্য সিলেক্ট করা হয়েছিল। প্রায় এই পরিকল্পনা শেষ নাগাদ প্রায় 998টি ডেভেলপমেন্ট ব্লক অবস্থিত হয়েছিল, যেখানে প্রায় 1,40,000 গ্রাম উপস্থিত ছিল এবং সেখানে প্রায় 77.5 মিলিয়ন লোকের জনসংখ্যাকে পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন বিষয় এর মধ্যে উল্লেখিত ছিল, কিন্তু আলটিমেটলি মানে যদি দেখো যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস এগুলো কিন্তু সেইভাবে সাকসেসফুল হয়নি। তার কারণ বেসিক্যালি এটা মানুষের কাছে পৌঁছায়নি, ফলে মানুষের যে অ্যাক্টিভ পার্টিসিপেশন সেইটা কিন্তু এই কমিউনিটি ডেভেলপমেন্টের প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায়নি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1952 মানে বুঝতে পারছো তখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে। ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মেনলি দেওয়া হয়েছিল কৃষির উপর জোর, তারপর সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আবার দেখা হলো যে না, পুরো কৃষির উপর জোর দিলে ইন্ডাস্ট্রি কোথায় যাবে, সেই ইন্ডাস্ট্রিতেও জোর দেওয়া হলো। তারপরে আবার থার্ড ডে গিয়ে ইন্ডাস্ট্রি, কৃষি দুটোতেই জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছু মিলে যে গ্রামের ওভারঅল উন্নয়ন সেটা কিন্তু হয়নি এবং কমিউনিটি ডেভেলপমেন্ট যে ব্যর্থ হলো তার প্রধান ওয়ান অফ দ্য কারণ বলতে পারো যে আমলাতন্ত্র। এক হচ্ছে বিউরোক্রাসি খুব বেশি ঢুকে গেছিল, অতিরিক্ত রাজনীতি, এক্সেসিভ পলিটিক্স হয়েছিল, জনগণের অংশগ্রহণের অভাব, অবশ্যই পিপলস পার্টিসিপেশন সেইভাবে ছিল না, প্রশিক্ষিত যোগ্য কর্মীদের অভাব, সেরকম ট্রেন্ড মানুষজন ছিল না যারা বেসিক্যালি লোকাল পিপলকে, যারা সাধারণ ভিলেজের মানুষ তাদেরকে ট্রেন করবে, তাদেরকে
রাস্তা দেখাবে, সেই সমস্ত মানুষের অভাব ছিল। এবং যার কারণে লোকাল যে লোকজন, সাধারণ যেটা বলা হচ্ছে পিপলস পার্টিসিপেশন, সেই পিপলকে উচ্ছ্বসিত বা উৎসাহিত করা যায়নি যে তারা স্বইচ্ছায় পার্টিসিপেট করে নিজেরাই তাদের কমিউনিটি বা তাদের এরিয়ার ডেভেলপমেন্ট করুক। 1957 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের আওতায় বলবন্ত রায় মেহতা কমিটির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। তোমরা অবশ্যই জানো 1957-এ বলবন্ত রায় মেহতা কমিটি নিয়োগ করা হয় এবং তাদের নিয়োগ করার প্রধান উদ্দেশ্যই ছিল যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা 1952 সালে গৃহীত হয়েছিল, সেই কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রমকে ইভ্যালুয়েট করা, যে ভালো করছে কাজ না খারাপ করছে। তো এই যে দলটা যেটা সিডিপি কে পর্যবেক্ষণ করার জন্য বলবন্ত রায় মেহতা কমিটির আন্ডারে ছিল, তারা যেটা অবজার্ভ করেছিল, তারা বলেছিল তাদের মধ্যে প্রধান যে কারণটা উঠে এসেছিল সেটা বলেছিল যে পিপলস পার্টিসিপেশন কম ছিল। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অ্যাক্টিভ মানুষের পার্টিসিপেশন কম থাকাটাই হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যর্থতার প্রধান কারণ। যাই হোক, অবশ্য 1959 নাগাদ সিডিপি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে কিন্তু প্রত্যাহার করা হয় এবং পঞ্চায়েতি রাজ আকারে আবার পুনরায় কিভাবে পঞ্চায়েতের উন্নয়ন করা যেতে পারে সেই জন্য আমরা দেখেছি পরবর্তীকালে আরো কিছু কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিগুলোই আমরা আগামী মানে নেক্সট স্লাইডে আলোচনা করব। তাহলে সিডিপির বিষয়ে যতটুকু জানা, কবে হয়েছিল, কোন ডেটটা মনে রাখবে, কি প্রধান কাজ ছিল, এটুকুনি মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে? এর থেকে বেশি দরকার নেই। এবার চলে আসছি আমরা বলবন্ত রায় মেহতা কমিটি 1957। কমিটিটি 1957 সালে ভারত সরকার কর্তৃক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসের কার্যাবলী খতিয়ে দেখার জন্যই প্রধানত নিযুক্ত করা হয়েছিল। 24শে নভেম্বর 1957 সালে তার প্রতিবেদন পেশ করে এই কমিটিটি এবং এক্ষেত্রে এই কমিটিতে যে রেকমেন্ডেশন ছিল, অনেকগুলো রেকমেন্ডেশন ছিল, তার মধ্যে প্রধান যে রেকমেন্ডেশন ছিল সেটা হচ্ছে যে এই বলবন্ত রায় মেহতা কমিটিতে প্রথম 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমের কনসেপ্টটাকে রেফার করা হয়েছিল। বলা হয়েছিল যে একটা জেলাকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমন্বয়ে একটি ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি এবং এছাড়াও বলেছিল যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতে এসসি এসটি ওবিসিদের যাতে যথাযথ প্রতিনিধি থাকে সেটার ব্যবস্থাও করতে হবে এবং অবশ্যই যে কারণে এটি গঠিত হয়েছিল যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামটি ব্যর্থতার প্রধান কারণই হচ্ছে মানুষের পার্টিসিপেশন সেইভাবে ছিল না। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের এই প্রকল্পের ফলস্বরূপ রাজস্থানে 2 অক্টোবর, এটাই ফার্স্ট আমরা লাস্ট এমসিকিউ ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে এই বলবন্ত রায় মেহতা কমিটিতে যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হয়েছিল তার আন্ডারেই গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের আন্ডারে প্রথম ফলস্বরূপ 2 অক্টোবর 1959-এ রাজস্থানে কিন্তু একটি প্রকল্প, এই প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় রাজস্থানের নাগৌর জেলাতে, তাই তো? এটা আমরা জানি, নাগৌর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান, তাই তো? তারপরে একই সালে একই বছর সেকেন্ড যে রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা পঞ্চায়েত সিস্টেম চালু হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। প্রকল্পটি চালু করা হয় 1 নভেম্বর 1959-এ। তারপরে গুজরাট, আসাম, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব ধীরে ধীরে কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ বলবন্ত রায় মেহতা কমিটি। তাহলে একটা খেয়াল রাখবে যে রাজস্থানে যে পঞ্চায়েত ব্যবস্থা বা ফার্স্টে গৃহীত হয়েছিল বা অন্ধ্রপ্রদেশে যে সেকেন্ড টাইম গৃহীত হয়েছিল সেটা কিন্তু সিডিপির আন্ডারে না, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে না, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির রেকমেন্ডেশনে কিন্তু নেওয়া হয়েছিল। ডেটস গুলো মনে রাখবে, যদিও এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, লাস্ট এমসিকিউ ক্লাসে। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট কমিটি যেটা অনেক প্রায় 20 বছর পরে গৃহীত হয়েছিল সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি। এই অশোক মেহতা কমিটিতে আবার একটু অন্য ধরনের রেকমেন্ডেশন করা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে ওখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটিতে, এখানে বলা হয়েছে দ্বিস্তরীয় মানে 2 টায়ার পঞ্চায়েত সিস্টেম। একটা হচ্ছে মন্ডল পঞ্চায়েত এবং আরেকটা হচ্ছে জেলা পরিষদের সমন্বয়ে একটি দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল অশোক মেহতা কমিটিতে।
পরিকল্পনার দক্ষতা ব্যবহার করার জন্য এবং প্রশাসনিক সহায়তা সুরক্ষিত করার জন্য জেলাকে রাজ্য স্তরের নিচে বিকেন্দ্রীকরণের প্রথম পয়েন্ট হিসেবে প্রস্তাব করা হয়েছিল এবং এর সুপারিশের ভিত্তিতে কিন্তু কর্ণাটকের মতো কয়েকটি রাজ্য তাদের কার্যভার কার্যকরভাবে অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা দেখেছি যে পরবর্তী বছরগুলোতে পঞ্চায়েতগুলোকে পুনর্জীবিত করার জন্য এবং নতুন জীবন দান করার জন্য আরো অনেকগুলো কমিটি নিয়োগ করা হয়েছিল। কমিটিগুলোতে কি করা হয়েছিল অত ডিটেলে জানার দরকার নেই। হনুমন্ত রায় কমিটি 1983 সালে, জিভিকে কমিটি, জিভিকে রাও কমিটি 1985 সালে, এলএম সিংভি কমিটি 1986 সালে, সরকারিয়া কমিশন তো মেনলি সেন্টার স্টেট রিলেশনের উপর 1988 এ, পিকে থুনগন কমিটি 1989 সালে এবং হরলাল সিং খাড়া কমিটি 1990 সালে। এগুলো সবকটাই কোথাও না কোথাও ওই লোকাল গভর্নমেন্ট পঞ্চায়েত ব্যবস্থা রিলেটেড ছিল। জিভিকে রাও কমিটি 1985-তে যেমন নিয়মিত নির্বাচন অনুষ্ঠানের মৌলিক ইউনিট হিসাবে জেলা করার কথা বলা সুপারিশ করেছিল। এলএম সিংভি কমিটিতে পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করার জন্য আরো বেশি আর্থিক সংস্থান দেওয়ার কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এই সমস্ত গুলো ছেড়ে আমরা যদি দেখি যে প্রথম যে কনস্টিটিউশনাল যে ডেভেলপমেন্ট পঞ্চায়েতি রাজের জন্য সেটা 64th সংশোধনী বিল 1989 দিয়ে শুরু হয়েছিল, যেটি তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী পিআরআই বা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করার জন্য উত্থাপন করেছিল, কিন্তু এই বিলটা রাজ্যসভাতে পাস হয়নি। সেকেন্ড যদি আমরা দেখি, এটা 74 হবে, এটা 71 হবে, সংবিধানের 71তম সংশোধনী বিল, এটা হচ্ছে পিআরআই এবং পৌরসভার জন্য একটি সম্মিলিত বিল 1990-তে উত্থাপন করা হয়েছিল, কিন্তু এটা কখনোই আলোচনার জন্য নেওয়া হয়নি। তারপরে পিভি নরসিংহ রাও যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তার সময় 1991 সালের সেপ্টেম্বর মাসে সংবিধান সংশোধনের 72তম সংশোধনী বিলের আকারে একটি ব্যাপক সংশোধনী আনা হয়েছিল এবং আবারও 1992 সালের ডিসেম্বর মাসে সংসদে 73তম এবং 74তম সাংবিধানিক সংশোধনী বিল ফাইনালি গিয়ে কিন্তু পাস হয়, যার মাধ্যমে গ্রামীণ আর শহুরে ভারতে স্থানীয় স্বশাসন কিন্তু চালু হয়ে যায়। 73rd হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, 74th হচ্ছে মিউনিসিপ্যালিটি ব্যবস্থা। ফাইনালি গিয়ে 1992 সালে কিন্তু এই 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট পাস হয় এবং আইনগুলো 24 এপ্রিল 1993-তে সংবিধানের 73তম সংশোধন আইন 1992 এবং 1 জুন 1993-এ সংবিধানের 74তম সংশোধন আইন 1992 কিন্তু এনাক্ট হয় বা কার্যকর হয়। এই কারণে 24 এপ্রিল আমরা দিনটাকে কি হিসাবে গ্রহণ করি, তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে 1973তম সংশোধনী আইন 1992টা কিন্তু 1993 সালে ফাইনালি কার্যকর হয়েছিল 1993 সালে 24 এপ্রিল। এই কারণে 24 এপ্রিল দিনটাকে আমাদের ভারতবর্ষে একটি স্পেশাল ডে হিসেবে পালন করা হয়। সেটা কোন ডে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর একইভাবে 74তম যে সংশোধনী আইনটা 1992, সেটা 1993 সালেরই 1 জুন গৃহীত কার্যকর হয়েছিল, যেটা বেসিক্যালি রিলেটেড টু আরবান এরিয়াতে মিউনিসিপ্যালিটি রিলেটেড সংশোধন এবং রুরাল এরিয়াতে পঞ্চায়েত রিলেটেড সংশোধন। তো এইভাবে আমরা ফাইনালি দেখলাম যে স্বাধীনতার পরে বিভিন্ন প্রদেশগুলিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ। তাহলে আমরা যদি দেখি আমরা আজকে কিভাবে ধীরে ধীরে এলো, ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1950-এ সংবিধান কার্যকর করা, 1951-তে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হওয়ার মাঝে যে কিছু বছরগুলি ছিল, সেই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ছোট ছোট প্রকল্প গৃহীত হয়। তার মধ্যে ফিরকা প্রকল্প ছিল, নীলখড়ি প্রকল্প ছিল, ইটাভা প্রকল্প ছিল, যেগুলো বেসিক্যালি লোকাল যে গভর্নমেন্ট ভিলেজ পঞ্চায়েতগুলোকে
এবং তাদের সাথে যুক্ত বিভিন্ন বিষয়, কৃষি, সমবায়, স্বাস্থ্য, এইগুলোকে সশক্তিকরণের কাজ করেছে। ফাইনালি গিয়ে 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম গৃহীত হলো, যার সুপারিশ করা হয়েছিল প্ল্যানিং কমিশনের মাধ্যমে। সেটি 1952 সালে 2 অক্টোবর গৃহীত হলো। যদিও কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে কনসেপ্ট ছিল সেটা যে কমিউনিটির মানুষজনের মাধ্যমেই কমিউনিটি ডেভেলপমেন্ট করা, কিন্তু যে মানুষজনের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট করার কথা বলা হয়েছিল সেই মানুষজনেরই অ্যাক্টিভ পার্টিসিপেশনের অভাবে কোথাও না কোথাও এই প্রকল্পটি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পটি সেভাবে বাস্তবায়িত বা সাকসেসফুল হতে পারেনি। তারপরে চলে আসি আমরা বলবন্ত রায় মেহতা কমিটিতে 1957 সালে, যিনি ত্রিস্তরীয় ব্যবস্থার কথা প্রথম সুপারিশ করেছিলেন, যে 3টে স্তর হচ্ছে গ্রাম লেভেলে গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি এবং জেলা লেভেলে জেলা পরিষদ। তারপরে অশোক মেহতা কমিটি 1977 সালে, যেখানে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছিল, মন্ডল পঞ্চায়েত একটি স্তর এবং আরেকটি স্তর হচ্ছে জেলা পরিষদ। এছাড়াও তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কমিটি গঠিত হয় এবং তারা বিভিন্ন রকম রেকমেন্ডেশন করে। আলটিমেটলি গিয়ে পিভি নরসিংহ রাওয়ের সময় 1992 সালে 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফাইনালি পাস হয় সংসদে, এবং 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992টা গিয়ে কার্যকর হয় 24শে এপ্রিল 1993 তে, যেটি কিনা আমাদের ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আইনের মাধ্যমে সংবিধানে গ্রহণ করা হয়। ঠিক আছে, তো এইটা ছিল ওভারঅল। পরবর্তী ক্লাসে আমরা 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে ডিটেলে আলোচনা করব, কি কি বিষয় ছিল, কি কি জিনিস ছিল, তার জন্য কোন কোন শিডিউল অ্যাড হয়, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করছি। অবশ্যই ক্লাস শেষ করব আমাদের পঞ্চায়েত ব্যবস্থায় মহাত্মা গান্ধীর একটি উক্তি দিয়ে, গণতন্ত্র গ্রামকে যে ভালোবাসে সে একটি গ্রামকে তার নিজের জগৎ এবং একমাত্র কাজ রূপে গ্রহণ করতে পারে এবং সে দেখবে ভালো ফল ফলেছে। এটা হরিজন পত্রিকাতে 1942 সালে 26শে জুলাইতে এটি প্রকাশিত হয়েছিল। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। দেখা হচ্ছে, আমাদের একটি ব্যাচ আছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের যে নোটিফিকেশন, সেখানে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা মানে সাবজেক্ট আছে পরীক্ষাটির মধ্যে। বাংলা আছে, ইংলিশ আছে, ম্যাথামেটিক্স আছে এবং আরেকটি পোর্শন হচ্ছে তোমাদের এই পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্ট। এই বিষয়টি নিয়ে সেইভাবে কোনো প্রপার গাইডেন্স আমি ইউটিউবে দেখিনি, তাই আমার মনে হলো যে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু গাইড করা যেতে পারে। আশা করছি অ্যাজ আ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বর্তমানে দাঁড়িয়ে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের কি পরিস্থিতি বর্তমানে এবং কিভাবে কি কাজগুলো হয় সেগুলো তোমাদের ডিটেলে বোঝাতে পারবো। সেই কারণে আমার এই ছোট্ট উদ্যোগ ইউটিউবে। তোমাদের প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে, প্রত্যেক বুধবার রাত 9টাতে থিওরি ক্লাস থাকবে এবং প্রত্যেক শুক্রবার রাত 9টাতে এমসিকিউ ক্লাস থাকবে। এছাড়াও আমি তোমাদের কম্পিউটারে একটা পোর্শন আছে কিছু কিছু পোস্টের জন্য, কম্পিউটার রিলেটেড কিছু এমসিকিউ ক্লাসেস আমি তোমার নেব। আর যদি বাকি ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস পড়তে চাও, আমাদের সংকল্প ব্যাচে ডিটেলে পড়ানো হচ্ছে, তো তোমরা জয়েন করতে পারো। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ টু এভরিওয়ান। দেখা হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে নেক্সট থিওরি ক্লাস নিয়ে পরবর্তী সপ্তাহে, এবং এমসিকিউ ক্লাসটি হবে নেক্সট পরশু মানে বুধবার শুক্রবার রাত 9টাতে। আবারও জানাচ্ছি ক্লাসের শেষে সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে জামাই ষষ্ঠী বাঙালিদের জন্য একটা স্পেশাল দিন। প্রত্যেক শাশুড়ি মা, প্রত্যেক কন্যা, প্রত্যেক কি বলবো জামাই এই দিনটা খুব ভালো সেলিব্রেট করে এবং বেসিক্যালি এটা একটা গেট টুগেদারের দিন হয় আমাদের বাঙালি পরিবারের জন্য। তো সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো।